আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সেবা বিভাগের আজকের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠানে। শ্রোতা বন্ধু, জুন জুলাই মাস বৃক্ষরোপণের মাস কিংবা বন মহোৎসবের মাস। আবার আমরা বলতে পারি পরিবেশকে সুন্দরভাবে সাজিয়ে তোলার মাস। আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করলাম এবং তা আমরা প্রত্যেক বছরই করে থাকি। এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব পরিবেশ দিবস স্মরণে এক পেড় মা কে নাম এই প্রচারাভিযানের সূচনা করেন। তিনি দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্কে একটি বট গাছের চারা রোপণ করে এর সূচনা করেন। আসলে মায়ের নামে অন্তত একটি গাছের চারা রোপণ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বসুধাকে অর্থাৎ ধরিত্রীকে সবুজ রাখার জন্য আমাদের সকলকে উৎসাহিত করেছেন। শ্রোতা বন্ধু, আজ এই বিষয় নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য সরকারের সহকারী বন আধিকারিক শ্রী সুবীর কান্তি দাস। সুবীরবাবু, আপনাকে স্বাগত আকাশবাণীর আজকের আলোচনায়। নমস্কার আপনাকে এবং অবশ্যই শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক প্রণাম এবং শুভেচ্ছা। প্রথমেই যেটা জানবো, এক পেড় মা কে নাম অর্থাৎ আমাদের মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী দিনে একটি গাছ রোপণ করার জন্য ভারতে এবং গোটা বিশ্ব জুড়ে সকলকে আহ্বান জানিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। তো এত সুন্দর এই আহ্বান কিভাবে দেখছেন এই উদ্যোগটাকে? খুবই প্রশংসনীয়। বর্তমান বিশ্বের যে জলবায়ুর পরিবর্তনের যে প্রভাব এবং মানব সমাজ তথা বিশ্ববাসী যেভাবে এর কুপ্রভাব অনুভব করছেন এবং এটার জন্য সাফারিংস হচ্ছে আমাদের অসুখ বিসুখ থেকে শুরু করে সব দিক থেকে সমাজের সর্বস্তরের প্রাণীকুল, ইভেন আমি সব জীবকুলের কথাই বলবো, যেভাবে কষ্ট পাচ্ছেন তার থেকে মুক্তির উপায় হিসেবে আমাদের যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে প্রকল্পটি চালু করেছেন, এটা একটি মিশন। অ্যাকচুয়ালি এটা একটি মিশন বলা যায়, খুবই প্রশংসনীয়। এক পেড় মা কে নাম। দেখুন, আমরা যদি দেখি মা যে শব্দটা, আমরা আমাদের পৃথিবীর আলো দেখেছি আমাদের মায়ের জন্য, এবং মা ছোটবেলা থেকে কোনো কিছুর প্রত্যাশা না করে সন্তানকে বড় করে তোলে। তো কতটুকু স্পর্শ থাকলে এটা একটা স্বর্গীয় সম্পর্ক মা এবং সন্তানের। সেখানে মা কিছুই আশা করে না সন্তান থেকে, কিন্তু আমরা যখন বড় হয়ে যাই সন্তান, তখন মা বৃদ্ধ হয়ে যায়। তো আমাদের কি কর্তব্য? মাকে কিছু দেওয়া, কিংবা আমরা কি দিতে পারি? দেওয়ার মতো কিছু থাকে না, কারণ এখানে মায়ের কোনো প্রত্যাশা আমাদের উপর নাই। অন্যদিকে দেখুন, এই যে বসুন্ধরা বা ধরিত্রী বা পৃথিবী, যেটাকে বলি না কেন, পৃথিবী আমাদেরকে এত কিছু দেন আমাদের বাঁচার জন্য। বায়ু, আলো, জল, যাই কিছু প্রয়োজন আমাদের, খাদ্য, এই পৃথিবীতে পাওয়া যায়। তো আমাদের কর্তব্যটুকু আমাদের জন্মায় যে আমরা পৃথিবীর জন্য আমরা কিছু করি। তো একদিকে মায়ের প্রতি আমাদের কর্তব্য, একদিকে পৃথিবীর জন্য আমাদের কিছু করা। তো এই জন্য একটা বেটার উপায় যেটা আমাদের প্রধানমন্ত্রী বের করেছেন, সেটা হচ্ছে একটা পেড বলতে এখানে ছোট চারার কথা বলা হচ্ছে। একটা ছোট চারা যদি আমাদের মাকে উৎসর্গ করি, সে মা আমাদের জন্মদাত্রী মা হোক বা আমাদের এই যে ধরিত্রী মাই হোক, তো আমরা ভারত মায়ের যে সন্তানরা আছি, প্রত্যেকে যদি একটা করে চারা লাগাই, তাহলে এটা হবে সবচেয়ে বড় দান, আমাদের মায়ের প্রতি কর্তব্যের সবচেয়ে বড় উদাহরণ। সেটাই হয়তো আমাদের প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছে। আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে পরিবেশকে রক্ষার স্বার্থে আমরা যেমন গাছ বা গাছের চারা রোপণ করে থাকি, একই সাথে কিন্তু আমরা গাছের পূজার্চনাও করে থাকি। যেমন তুলসী মাতাকে আমরা পূজা করি বা অশ্বত্থ বৃক্ষকে আমরা মাতা রূপে পূজা করি। এমনকি আমরা বর্তমানে যে কর্মসূচি চলছে বা যে ডাক দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, যে বসুন্ধরা মাতার নামে একটি গাছের চারা কিংবা গর্ভধারিণী মাতার নামে একটি গাছের চারা, তো এই উদযাপনটা আমরা রাজ্য জুড়েও তো পালন করলাম। রাজ্য জুড়ে 5 লক্ষ, খুব সম্ভবত 5 লক্ষ গাছের চারা রোপণ করেছেন না? তো এই উদ্যোগটা আপনারা কিভাবে করেছেন? একদিনে একই সময়ে 5 লক্ষ গাছের চারা একই রাজ্যে। আপনি খুব সুন্দর বলছিলেন যে তুলসী মাতার পূজা হয় বা অন্যান্য অনেক বৃক্ষ আছে যেগুলো আমরা পূজা করে থাকি। আমাদের যে ভারত সমাজ, যবে থেকে আমাদের ভারত সমাজের মূল ধারা শুরু হয়েছে, তখন থেকে আমরা দেখেছি ভারতবর্ষ হচ্ছে মুনি ঋষির দেশ। সেখানে তুলসী মাতার পূজা হয়, অশ্বত্থ গাছ পুজো হয়, তারপরে ধরুন বেল গাছের পুজো হয়, কারণ পাতাটা পুজোতে লাগে। তো বিভিন্নভাবে শুধু পাতা নয় বা গাছ নয়, আমাদের বাঁচার জন্য যা যা কিছু লাগে, ধরুন আমরা গঙ্গা পূজা করি, গঙ্গা মায়ের জলের জন্য পূজা হয়। বাতাস, পবন দেবতা বলি আমরা। তো লক্ষ্মী মা, ধনরত্নের মালিক যিনি, বিদ্যা দেবী, মা সরস্বতী, এইভাবে সমস্ত দেবীদের সংখ্যায় বেশি। এখানে প্রত্যেককে মাতৃজ্ঞানে পূজা হয়, প্রতিমা পূজা হয়, প্রত্যেকটা মাকে পূজা হয় বিভিন্ন রূপে, কখনো বিদ্যা রূপে, কখনো লক্ষ্মী রূপে, কখনো অন্যান্য রূপে, জলের জন্য, কখনো বায়ুর জন্য, ইত্যাদি ইত্যাদি। তো এখানে আপনি যে কথাটা উল্লেখ করেছেন যে 5 লক্ষ চারা, এটা একটা মিশন মুডে এবছর আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সাহা মহোদয়, তার উদ্যোগে এবছর আমাদের যে 5th জুলাই এই মাসটাতে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী মিশন মোডে এটা পালন করা হয়, চারা রোপণের কাজ, 5 লক্ষ চারা। এখানে অনেক ধরনের চারা আমরা লাগিয়েছি। মূলত এখানে নোডাল এজেন্সি হিসেবে বন দপ্তরের লিডটা নিয়েছেন, কিন্তু তাহলেও কিন্তু সমাজের সর্বস্তরের লোকজন এখানে অংশগ্রহণ করেছেন। কিভাবে করেছেন একই সময়ে একসঙ্গে এতগুলো চারা গাছ রোপণ? এগুলো মূলত যে ফিল্ড লেভেল যে ফরেস্ট অফিসিয়ালরা আছেন, বিশেষ করে ছোট ছোট বিট লেভেল বা রেঞ্জ লেভেল, আরো বড় পরিসরে বললে সাব ডিভিশন লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল, মূলত এগুলোকে আমরা ফিল্ড মিশনারি হিসেবে জানি। তো এনারা লোকাল যে ক্লাব, লোকাল যে এনজিওস, লোকাল যে সব এনএসএস ভলেন্টিয়ার বা বিএসএফ, সিআরপিএফ যে প্যারামিলিটারি গ্রুপ বা মিলিটারি যারা আছেন এখানে, পুলিশ প্রশাসনের অন্যান্য ব্রাঞ্চের লোকজন, সবাইকে সঙ্গে নিয়ে এই চারাগুলো রোপণ করেছেন। একটা প্ল্যান ছিল বিভিন্ন পকেটে পকেটে কোথায় কোথায় লাগানো যায় সবখানে আমরা লাগিয়েছি, যেখানে যেটা সুইট করেছে আর কি। ধরুন রাস্তার ধারে এক ধরনের মাঠে, স্কুলের মাঠে একরকম, বাড়ির চৌদিতে একরকম, এভাবে। রাস্তার পাশে কোন ধরনের গাছ লাগিয়েছেন বেশি? মূলত রাস্তার পাশে নয়, শুধু সব দিকেই আমরা, আমাদের টার্গেট থাকে প্রথমত যে গাছগুলো ফল দেয়, একটু ছায়া দেয়। আর রাস্তা যেহেতু পথচারীদের যাওয়া আসার জায়গা, সেখানে বড় গাছ আমরা প্রায়োরিটি দিই না। এতে করে গাছগুলো একসময় বড় হয়ে গিয়ে মানুষের অস্তিত্বের সমস্যা করতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, গাছের ডালা ভেঙে পড়তে পারে। এই কারণে মূলত ফলন্ত গাছ, জলপই গাছ, চাপা গাছ, আমলকি গাছ, এই ধরনের ছোট ছোট গাছগুলো আমরা মূলত লাগাই, যাতে করে পশু পাখি বা মানুষজন প্রত্যেকেরই কাজে আসে। সুবীর বাবু, সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ এই চারা গাছ রোপণের পর তাকে রক্ষণাবেক্ষণ করা কিংবা তাকে কিভাবে বড় করে তোলা যায়, সেই দিকটা কিভাবে আপনারা দেখছেন? সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা। হ্যাঁ, ঠিক, সেটা অবশ্যই চ্যালেঞ্জের। আসলে আমরা যাই কিছু করি না কেন, উদ্যোগগুলো মানুষের শুধু সচেতনতার অভাবে ভেস্তে যায়। তো সেক্ষেত্রে, কারণ দৈনন্দিন জীবনে প্রত্যেকটা লোক বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যায়, ব্যক্তি বা তাদের পরিবার বা সমাজের বহু সমস্যা থাকে, যার ফলে ওই যে প্রায়োরিটি নিয়ে, যেমন যেটা বলছিলাম যে 5 জুলাই 5 লক্ষ চারা লাগানো হয়েছে, সেটাকে রক্ষা করা একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। কারণ এখানে পার্টিকুলার একটা ডিপার্টমেন্ট আছে যেগুলো গাছের রক্ষণাবেক্ষণের কাজ করে, কিন্তু আমি মনে করি শুধু রক্ষণাবেক্ষণের কাজটা শুধু ডিপার্টমেন্ট করবে না, সমাজের সোশ্যাল ফেন্সিং, যেটা সামাজিক যে ফেন্সিং, এটাই সবচেয়ে বড় জরুরি। এখানে আমাদের বিট লেভেলে যেমন বিট অফিসাররা আছেন, বিশেষ করে ফরেস্ট ডিপার্টমেন্টের কতগুলো সেট আপ থাকে, এর মধ্যে আমরা মানুষজন যেসব কমিটিগুলোকে নিয়ে কাজ করি, গ্রামে গ্রামে জেএফএম কমিটি বলি, ওই জেএফএম কমিটি মূল দায়িত্বগুলো নেয়। এখানে লোকাল যে লোকগুলো থাকে তারাই ওই কমিটির অংশ, আর সেখানে প্রোটেকশনের বিশেষ একটা অসুবিধা হয় না। আর এছাড়াও যারা গাছটাকে ডেলিভারিটলি নষ্ট করে, সেখানে আমাদের প্রোটেকশনের যে আমাদের ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট আছে, আইন আছে, আমরা ইম্পোজ করি। কেউ যদি আইন ভেঙে যায় তাহলে উপযুক্ত ব্যবস্থার বিধান রয়েছে। আমরা তো জানি যে জুন জুলাই মাস আমাদের বর্ষাকাল, তেমনি প্রকৃতিকে সাজিয়ে তোলার মাসও এই জুন জুলাই মাস। একদিকে বর্ষাকাল, অন্যদিকে প্রকৃতিকে সাজিয়ে তোলার মাস। আমরা যেভাবে বৃক্ষরোপণ করে থাকি এই সময়টাতে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা সেটা করি, তেমনি বর্ষাকে আমন্ত্রণ জানাই আমরা নানান কর্মসূচির মধ্য দিয়ে এই জুন জুলাই মাসে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও তার সৃষ্টিতে নানানভাবে বর্ষাকে নানান ছন্দে আহ্বান করেছেন। অন্যদিকে আমাদের রাজ্যে বর্তমানে চলছে ঐতিহ্যবাহী খার্চি পূজা। এই পূজাতেও বর্ষাকে আমন্ত্রণ জানানো হয় বা আহ্বান জানানো হয়। বোধহয় এই দিকটাতে আমাদের দেশ অন্য দেশ থেকে সম্পূর্ণই আলাদা। কি মনে করেন? অবশ্যই, আমি সেটা একটু আগে বলছিলাম যে আমাদের দেশ হচ্ছে মুনি ঋষির দেশ, সনাতনী ভারত, সনাতনী আদর্শে তৈরি আমরা সবাই। আমরা যারাই ভারত দেশে থাকি, সেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আছেন। কবিগুরু বিভিন্ন ধরনের গান লিখেছেন, প্রকৃতিকে নিয়ে লিখেছেন, প্রেম পর্যায়ের গান লিখেছেন, পূজা পর্যায়ের ইত্যাদি ইত্যাদি, অনেক 6 পর্যায়ের গান লিখেছেন। মূলত উনি বর্ষা ঋতুর উপরে যে গানগুলো লিখেছেন, এগুলো খুবই হৃদয় স্পর্শ করে যায়। জুন জুলাইকে আমরা মূলত বর্ষা ঋতুর মাস হিসেবে জানি। তখন আমরা প্রচুর গাছ লাগাই, প্রকৃতি নিজেকে সাজিয়ে নেয়। আমরা লাগাই, সেটা আমাদের প্রয়োজনে লাগাই, কিন্তু এছাড়াও আমরা যখন লাগাইনি তখন কিন্তু প্রকৃতি নিজেকে সাজিয়ে নিয়েছে। ঠিক তাই। এটা প্রকৃতির নিয়মেই গড়া। আর যেটা বলছিলেন খার্চি পুজো 14 দেবতার পুজো। এখানে রাজন্য আমলে মহারাজ ত্রিলোচন, মূলত মহারাজাদের এটা পুজো ছিল। মহারাজ ত্রিলোচন এই পূজাটা চালু করেছেন। 7 দিন 8 দিন ব্যাপী চলে, সমাজের সর্বস্তরের লোকজন সেখানে অংশগ্রহণ করে, এবং এটাও এই জুন জুলাই মাসেই। তো সব দিক দিয়ে চিন্তা করলে আপনি দেখবেন, এটা এই যে কবিগুরু লিখেছিলেন, আমাদের যে জাতীয় সঙ্গীত যদি আপনি দেখেন, সেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর বাজে। এখানেও আমাদের যে খার্চি পুজোর কথা উল্লেখ করেছেন, সেখানেও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর আমরা দেখি এই খার্চি পুজোকে কেন্দ্র করে। একদিকে জুন জুলাই মাস, বর্ষা ঋতুর মাস, প্রকৃতি নিজেকে সাজিয়ে তোলার মাস, এবং আমরা চেষ্টা করি সবাই, সমাজের সর্বস্তরের লোক ওই যে খার্চি পুজো গিয়ে নিজেদেরকে সামিল করতে। চতুর্দিকে একটা আনন্দের পরিবেশ তৈরি হয়। এই গ্রিন ত্রিপুরা, ক্লিন ত্রিপুরা বা সবুজ ও পরিচ্ছন্ন ত্রিপুরা গড়তে
মুহূর্তে তো বৃক্ষরোপণ, বনবিধি, বনায়ন অত্যন্তই প্রাসঙ্গিক। রাজ্যে এ ব্যাপারে বন দফতর কিভাবে কাজ করছে? শুধুমাত্র জুন জুলাই মাস ছাড়া অন্যান্য মাসগুলিতে কিভাবে কাজ করছে রাজ্য বন দপ্তর? দেখুন, এখানে গ্রিন ত্রিপুরা, ক্লিন ত্রিপুরা, এটা একটা রাজ্য সরকারের একটা মুভমেন্ট বা মিশন বলতে পারেন। তার আগে একটু যদি আমরা যাই, ভারত সরকার চালু করেছিলেন যে স্বচ্ছ ভারত অভিযান। তো এটারই একটা পার্ট আমরা বলতে পারি। আমার যেটা মনে হয়েছে আর কি, দেখা যায় কি, আমরা যারা অফিসে কাজ করি, আমরা যারা স্কুলে যাই, আমরা যারা অন্যান্য কাজে অংশগ্রহণ করি, যে কাজটাই করি না কেন, তার চারিপাশে যে পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আমরা বাজার থেকে একটা জিনিস কিনলাম, দেখা গেল প্লাস্টিকের যে মোড়কটা আমরা রাস্তায় ফেলে দিলাম। এতে করে কি হয়, প্লাস্টিক কিন্তু ডিসপোজ হয় না, এবং এটা ডিকম্পোজ হয় না, মাটিতে মেশেও না। দেখা যায় কি, এটা যেমনটা ছিল তেমনটা পড়ে থাকে, যার ফলে সয়েলটা ধীরে ধীরে এখানে নতুন করে সয়েল ফর্মেশনও হয় না, যার ফলে সয়েল ইরোশন হতে থাকে। আর এখানে কোনো গাছের চারার শিকড়ও যাবে না, যার ফলে আপনি যে মাটির উপরে জলটা পড়লো সেটা দেখা যায় কি সারফেস ওয়াটারে ভেসে যায়। এবং অনেক সময় এগুলো ওই যে রাস্তার পাশে গরু ছাগল এগুলো খায়, তো বিভিন্ন ধরনের আমাদের মহামারীর রূপ নেয়। আমরা প্রায় সময় দেখে থাকি কোনো একটা গাভীর পেট থেকে অনেকগুলো প্লাস্টিকের বর্জ্য বের করলো, ইত্যাদি ইত্যাদি শুনে থাকি। তো আমাদের প্রত্যেকের কাজ, আমাদের যে আমরা যে টয়লেট ইউজ করি অফিসে, বা আমরা দেখবেন অনেক সময় সিঁড়ির মধ্যে পানি ফেলে দেয় চলার পথে আর কি, এতটুকু আমাদের সেন্সে তখন কাজ করে না যে এটা অন্যায় হচ্ছে, কারণ আমি চলে যাচ্ছি কিন্তু আমার পেছনে আরেকটা লোক আসছে, আমি আজকে যাবো কিন্তু কালকে আরেকজন লোক আসবে। তো এক কথায় নিজেদেরকে সচেতন ভাবে চলতে হবে। হ্যাঁ, একদম, এটা মূল্যবোধের পরিচয়। ঠিক, আমাদের রাজ্য সরকার চেয়েছেন যে মানুষের মধ্যে মূল্যবোধ তৈরি হোক। মূল্যবোধ তৈরি হতে গেলে ওই যে নিজের চতুর্পার্শ্বটা, নিজের চতুর্দিকটা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। এতে করে মূল্যবোধ তৈরি হবে এবং সমাজে একটা পরিষ্কার পরিচ্ছন্ন এনভায়রনমেন্ট পাবে। ঠিক, এটা হচ্ছে মূল কথা। ঠিক তাই। সুবীরবাবু, আমাদের আলোচনা প্রায় শেষ মুহূর্তে চলে এসছে। সবশেষে এক পের মাকে নাম এই নিয়ে সাধারণ নাগরিক এবং আকাশবাণীর শ্রোতাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে বা কি বলবেন আপনি? সবার প্রতি আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে এবং আমার মনের ইচ্ছার কথাই বলছি। আমাদের বর্তমান যে বিশ্বের অবস্থা, সত্যি আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আছি। আমরা কেউ ভাবতে পারি, কেউ ভাবতে পারি না। যারা আমরা ভাবতে পারি তাদের জন্য বলছি, এবং যারা ভাবতে পারি না তাদের জন্য বলছি। একটা নয়, আমাদের বাড়িতে যা যা অনুষ্ঠান হয়, ইভেন শুধু জন্মদিন বা বিবাহবার্ষিকী এমন নয়, প্রত্যেকটা অনুষ্ঠানে, ছোট অনুষ্ঠানই হোক বড় অনুষ্ঠানই হোক, প্রতিদিন আমাদের উচিত ছোট গাছই হোক বড় গাছই হোক, সে অর্নামেন্টাল গাছই হোক সৌন্দর্যায়নের জন্য, অথবা যে ফল ফুল দেয় ওই ধরনের গাছই হোক, আমাদের প্রত্যেকের একটা করে চারা লাগানো উচিত। এবং এতে বন দপ্তর সর্বদা প্রত্যেকের পাশেই থাকবে। এর জন্য কোনো চারার জন্য দাম দিতে হয় না। যে কোনো নার্সারি, নিকটবর্তী নার্সারি থাকবে যে কোনো পাড়ার, সেই নার্সারিতে গেলে ওরা এখান থেকে ফ্রি অফ কস্ট দিয়ে দেয়। তো আমাদের মনে হয় সরকারি নার্সারিগুলো সেখানে কোনো ভেদভাব, কোনো চিন্তা না করে আমাদের ডাইরেক্ট গিয়ে ওই লোকাল ফরেস্ট অফিসার যিনি থাকবেন তার কাছে অ্যাপ্রোচ করা দরকার যে আমাকে একটা চারা দিন, বা আপনার কাছে কি কি চারা আছে অ্যাভেলেবেল, চারা লাগান। শুধু চারা লাগানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা আমাদের বিকল্প যেন না থাকে। হ্যাঁ, এটা আমাদের আবেদন থাকবে। সবাই আমরা মিলে চারা লাগাই, পৃথিবীটাকে বাঁচাই, সুজলা সুফলা করে তুলি। অনেক অনেক ধন্যবাদ সুবীরবাবু আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আপনার কাছ থেকে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে ডাক দিয়েছেন এক পের মাকে নাম, অর্থাৎ মায়ের নামে উৎসর্গ করে একটি গাছের চারা রোপণের যে উদ্যোগ, সেই উদ্যোগ সম্পর্কে অনেক বিষয় জানতে পারলাম। একই সঙ্গে আমাদের রাজ্য সরকারের যে বন দপ্তর, সে বন দপ্তর কিভাবে কাজ করছে, বা এই কর্মসূচি বা এক পের মাকে নাম, এই কর্মসূচি কিভাবে রাজ্যে পালিত হচ্ছে, এই বিষয় নিয়েও বিস্তারিত আপনার কাছ থেকে জানতে পারলাম। শ্রোতা বন্ধু, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন রাজ্য বন দপ্তরের সহকারী বন আধিকারিক শ্রী সুবীর কান্তি দাস। আজকের মতো অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। শ্রোতা বন্ধু, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ।